नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, তো তাহলে আমরা বিগত ক্লাসে প্রথমা বিভক্তির ব্যবহার শিখেছিলাম, তাই তো? প্রথমা বিভক্তির প্রয়োগ কোথায় কোথায় হয় সেটা শিখেছিলাম। আচ্ছা, তো ওখানে আমাদের একটা অংশ বাকি ছিল, ওই কর্তৃবাচ্যের বাক্যে এই অংশটা বাকি ছিল একটা, তাই তো? শোনা যাচ্ছে? প্রত্যেকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে? স্ক্রিন কি দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, প্রত্যেকে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, তো আমাদের দেখুন, প্রথমা বিভক্তির যে ব্যবহার, তিনটে ক্ষেত্রে প্রথমা বিভক্তির ব্যবহার হয়। ফার্স্ট ওয়ান, পয়েন্টিং আউট, সেটা আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম। নেক্সট, অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট মানে কর্তা সেখানে প্রথমা বিভক্তিতে হবে। আর প্যাসিভ ভয়েস মানে অবজেক্ট, সেখানে কর্ম প্রথমা বিভক্তিতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা আজকে একটু ভালো করে শিখব, মানে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, একটু দেখবেন। আমরা একটু লিখে লিখেই শিখবো জিনিসটা। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে একটা? আচ্ছা, দেখুন, তো আমরা কি শিখবো আজকে? কর্তৃবাচ্য আর কর্মবাচ্য, আমাদের সংস্কৃতে কিভাবে বাচ্যের ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা, বাচ্য বলতে কি বাংলাতে আমরা ব্যবহার করি। তো ধরুন বাংলাতে আমি তিনটি বাক্য লিখছি, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরুন বাংলাতে আমি তিনটে বাক্য লিখছি। ধরুন কর্তৃবাচ্যের আমি তিনটি বাক্য লিখছি। প্রথমে লিখছি ধরুন রাম রাম ভাত খাচ্ছে। তারপরে ধরুন
তারা দুজন ভাত খাচ্ছে আর তারা ভাত খাচ্ছে। তিনটে বাক্য ভালো করে লক্ষ্য করবেন। আচ্ছা, নেক্সট আমরা তিনটে বাক্য লিখি। ধরুন এরকম লেখা হচ্ছে, এবারে মধ্যম পুরুষের তিনটে বাক্য ধরুন এরকম বলছি যে তুমি ভাত খাচ্ছ, তোমরা দুজন ভাত খাচ্ছ আর তোমরা মানে অনেকজন ভাত খাচ্ছ। আচ্ছা, এবার আমি ভাত খাচ্ছি, আমরা দুজন ভাত খাচ্ছি আর আমরা ভাত খাচ্ছি। আচ্ছা, 9টা বাক্য লেখা হয়েছে, তাই তো? প্রত্যেকে খেয়াল করে মানে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছেন যে বিষয়টা কি হচ্ছে। আমরা বচনকে বোঝানোর জন্য মানে এইভাবে লিখেছি, তাই তো? মানে কর্তা কোন বচনে আছে, কোন পুরুষ কোন বচন। আচ্ছা দেখুন খেয়াল করে, প্রথম বাক্যে কর্তা কোন পুরুষ কোন বচন আছে? প্রথম বাক্য হচ্ছে রাম কর্তা, তাই তো? রাম কর্তা, তাই তো? প্রথম বাক্যে রাম কর্তা। এখানে রাম কোন পুরুষ কোন বচন? প্রথম পুরুষ এক বচন, তাই তো? রাইট? হ্যাঁ স্যার। রাম কর্তা, রাম প্রথম পুরুষ এক বচন। সেকেন্ড বাক্যে রাম নেই, তারা দুজন। এখানে কর্তা কোন পুরুষ কোন বচন? বলুন। দ্বিবচন, প্রথম পুরুষ দ্বিবচন। প্রথম পুরুষ দ্বিবচন, আচ্ছা নেক্সট। তারা, কর্তা তারা প্রথম পুরুষ, এটা হচ্ছে প্রথম পুরুষ, এটা হচ্ছে বহুবচন। ওকে। আচ্ছা খেয়াল করে দেখুন, তিনটে বাক্যের ক্ষেত্রে একটা জিনিস, তিনটে বাক্যের ক্ষেত্রে কিন্তু ক্রিয়াপদটা একই আছে, তাই না? তিনটে বাক্যে কিন্তু ক্রিয়াপদটা একই। দেখুন তিনটে বাক্যেই ক্রিয়াপদটা একই আছে। আচ্ছা যাই হোক, এবারে আমি ধরে নিচ্ছি যে আমাদের এই যে তিনটে বাক্য আছে, এই তিনটে বাক্যে ধরুন এই শুধু খাচ্ছে এতটুকুই বলা আছে। ধরুন আমরা একটা বাক্য এরকম লিখেছি, মানে ভাত খাচ্ছে এতটুকুই লিখেছি, এতটুকু একটা বাক্য কেউ বলেছে। তো এই খাচ্ছে ক্রিয়াপদ থেকে আমি বুঝতে পারবো তো যে এখানে মানে আমি কর্তাকে বুঝতে পারবো কি? মানে কর্তা পার্টিকুলার কে না বুঝতে পারলেও কর্তার একটা ধারণা হতে পারে। কি হতে পারে? যেখানে কর্তাটা হচ্ছে প্রথম পুরুষের কেউ একজন, তাই তো? মানে শুধু এই খাচ্ছে ক্রিয়াপদটা যদি কেউ ইউজ করে, মানে কর্তাকে না লেখা হয়, না বলা হয়, এই খাচ্ছে ক্রিয়াপদটাই আমাকে বুঝিয়ে দেবে যে মানে কর্তা এখানে প্রথম পুরুষ, মানে প্রথম পুরুষের কর্তা এখানে। সেটা বচনটা বুঝতে পারবো না, কিন্তু খাচ্ছে ক্রিয়াপদটা উল্লেখ করলেই বুঝতে পারবো যে এখানে কর্তা প্রথম পুরুষের, তাই তো? খাচ্ছে এই ক্রিয়াপদটিরই শুধু উল্লেখ করলে, ক্রিয়াপদটির উল্লেখ থাকলে কি বুঝতে পারবো আমরা? যে কর্তা এখানে কর্তা প্রথম পুরুষ, মানে প্রথম পুরুষের কেউ একজন, কর্তা প্রথম পুরুষ, তাই তো? এতটুকু বুঝতে পারবো তো আমরা এই বাক্য থেকে? তাহলে একটা জিনিস সকলে খেয়াল করুন যে ক্রিয়াপদ কিন্তু কর্তাকে বুঝিয়ে দিতে পারছে, মানে কর্তার উল্লেখ ছাড়াই মানে খানিকটা হলেও ক্রিয়াপদ কর্তাকে বুঝিয়ে দিতে পারে, রাইট? মানে পুরোপুরি না হলেও কর্তার একটা মিনিমাম একটা ধারণা দিয়ে দিতে পারে। যেখানে দেখুন মানে কর্তা যে প্রথম পুরুষ এই ধারণাটা দিয়ে দিচ্ছে ক্রিয়াপদটা, তার উল্লেখ ছাড়াই সেটা দিয়ে দিচ্ছে আমাকে। একই রকম ভাবে খাচ্ছ ক্রিয়াপদটারও তাই। খাচ্ছ ক্রিয়াপদ ইউজ করলে কি পাবো আমরা? সেখানে আমাকে বুঝিয়ে দেবে যে কর্তা এখানে মধ্যম পুরুষ,
তাই তো, রাইট? একই রকম ভাবে স্যার। দেখুন, বাচ্চাটা বুঝতে হলে এই জিনিসটা বুঝতে হবে একটু। খাচ্ছি, এই ক্রিয়াপদটাও কি বুঝিয়ে দেবে? খাচ্ছি কেবলমাত্র যদি এই ক্রিয়াপদ ইউজ করি আমি, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে কর্তা উত্তম পুরুষের কেউ একজন, তাহলে কর্তা উত্তম পুরুষ, তাই তো? তাহলে একটা জিনিস খেয়াল করুন, ক্রিয়াপদের সামর্থ্য রয়েছে কি? ক্রিয়াপদের কি সামর্থ্য রয়েছে? কর্তাকে বুঝিয়ে দেওয়ার। তাহলে আমরা একটা বলতে পারি যে বাক্যের ক্রিয়াপদ কর্তাকে বুঝিয়ে দিতে পারে, মানে কিরকম? কর্তার উল্লেখ ছাড়াই। উল্লেখ আছে আলাদা কথা, উল্লেখ না থাকলেও ক্রিয়াপদটুকুর মানে জাস্ট ক্রিয়াপদটুকু, ক্রিয়াপদের প্রয়োগ হলেই আমি বুঝতে পারবো যে এখানে কর্তা কোন পুরুষের। অর্থাৎ কর্তাকে একটা বুঝিয়ে দেওয়ার সামর্থ্য আছে ক্রিয়াপদের, তাই তো? তাহলে যে বাক্যের ক্রিয়াপদ কর্তাকে বুঝিয়ে দিতে পারে সেটি হচ্ছে কর্তৃবাচ্যের বাক্য। ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্য বলতে বাচ্য মানে তাহলে কি বলবো? বুঝিয়ে দেওয়া। তাহলে যে বাক্যের ক্রিয়াপদ কর্তাকে বুঝিয়ে দেয়, যে বাক্যের ক্রিয়াপদ কর্তাকে বুঝিয়ে দেয় সেটি কর্তৃবাচ্যের বাক্য। ঠিক আছে? আচ্ছা, এইবারে যদি আমরা সমাসকৃতের দিকে আসি, একটু খেয়াল করুন সমাসকৃতে কি হচ্ছে। বাংলাতে কিন্তু একটা জিনিস খেয়াল করুন, বচনটা কিন্তু আলাদা করে আর হচ্ছে না, মানে বচন চেঞ্জ হয়ে গেলে ক্রিয়াপদটা চেঞ্জ হচ্ছে না, তাই না? দেখুন, খাচ্ছে, তিনটে বচনেই খাচ্ছে। সংস্কৃতে কি এই খাচ্ছেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু তিনটে বচনের তিনটে রূপ, তাহলে খাচ্ছেটাই তিনটে বচনে ভাগ হয়ে যাচ্ছে, মানে তিনটে বচনের তিনটে রূপ, সংস্কৃতে সেটা তিনটে রূপ। একই রকম ভাবে খাচ্ছও তাই, যেটা বাংলাতে যেটা আমরা মাত্র একটা পাচ্ছি, তো বচনের ক্ষেত্রে আলাদা হচ্ছে না, সেটা সংস্কৃতে কি হচ্ছে? তিনটে হয়ে যাচ্ছে। একই রকম ভাবে উত্তম পুরুষেও তাই, খাচ্ছিটা কটা হয়ে যাচ্ছে? তিনটে। ঠিক আছে? তো মোট তাহলে কি হচ্ছে? 9টা রূপ হচ্ছে। তো ব্যাপারটা একই রকম। এবারে সংস্কৃতের দিক দিয়ে বুঝুন। সংস্কৃতে যদি আমাকে বলা হয় যে খাদতি, তাই তো? খাদতি, ধরুন এটা একটা বাক্য, খাদতি একটা বাক্য, জাস্ট ক্রিয়াপদকে আমি উল্লেখ করছি। বা ধরুন আমি যদি এতটুকুই বলি যে কি খাচ্ছে? ভাত খাচ্ছে, তাহলে অন্নম খাদতি। আচ্ছা, একই রকম ভাবে যদি আমি অন্নম খাদতঃ, অন্নম খাদন্তি। আচ্ছা, আমাদের ধাতুরূপ হয়েছে তো? ধাতুরূপ হয়েছে তো আপনাদের? ওই তো ওই পট ধাতুটা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের অতটুকু হলে হয়ে যাবে। একই রকম, যেমন পদ্ধতি শিখেছেন একই রকম। কিছু এক্সেপশনসও হয়েছিল আগের দিন। আচ্ছা, আমাদের আপাতত মানে একটা ধাতুরূপ জানলেই হবে, পদ্ধতি জানলেই আমাদের কাজ হয়ে যাবে আপাতত। আচ্ছা, দেখুন কয়েকটা বাক্য লিখছি আমি এখানে, 9টা বাক্য লিখছি। আচ্ছা, খেয়াল করে দেখুন। আচ্ছা, আমাদের যে ক্রিয়াপদের যে অ্যাড্রেস দেওয়া হয়, সেই অ্যাড্রেসটা আমরা কিভাবে দিই? ধরুন একটা আপনাদের সেখানে হচ্ছে পর ধাতু, তাহলে পর ধাতু আমরা অ্যাড্রেস কিভাবে দিচ্ছি? বর্তমান কাল মানে লট লকার,
লট লকার মানে বর্তমান কালে, লট লকারে আর কি দেওয়া হয়, তিনটে জিনিস দেওয়া হয়, পুরুষ আর বচন। তাহলে ক্রিয়াপদের অ্যাড্রেস আমরা কিভাবে দিই, পুরুষ এবং বচন, এই দুটো জিনিস আমাদের লাগে, তাই তো? ক্রিয়াপদের অ্যাড্রেসে আমাদের দুটো জিনিস লাগে, কি কি, একটা হচ্ছে পুরুষ, রাইট, পুরুষ আর বচন। আচ্ছা, এবারে বলুন এই বাক্যের কর্তাকে, প্রথম যে বাক্যটা আছে এই বাক্যের কর্তাকে, অন্নম। না, এই অন্নম খাদতি, এই বাক্যের কর্তা কে হবে, সেটা আমরা এই খাদতি যে ক্রিয়াপদ থেকে খাচ্ছে। বুঝতে পারবো তো? খাদতি মানে এটা আমি বা আমরা হবে। কেন, খাদতি হচ্ছে প্রথম পুরুষ এক বচন, এটার অ্যাড্রেস প্রথম কি, পুরুষ এক বচন। হ্যাঁ, তাহলে কর্তা কি হবে, প্রথম পুরুষ এক বচন। হ্যাঁ, তাহলে এই বাক্যের কর্তাকে প্রথম পুরুষ এক বচন, সেটা আমি কি দেখে বুঝতে পারছি, তি দেখে। খাদতি। খাদতি, এটা থেকে বুঝতে পারছি, মানে ক্রিয়াপদ থেকে বুঝতে পারছি আমি। তাহলে এই বাক্যের ক্রিয়াপদ তাহলে কি, এই কর্তাকে প্রথম পুরুষ এক বচন। আচ্ছা, দ্বিতীয় বাক্যের কর্তাকে খাদাতাহা কে হবে তাহলে কর্তা, ক্রিয়াপদের রূপটা কোথায় আছে, প্রথম পুরুষ দ্বিবচন, তাহলে কর্তাও প্রথম পুরুষ, তাহলে কি হবে, তৌ, রাইট। প্রথম পুরুষ দ্বিবচনে তো তহ হবে স্যার। হ্যাঁ, ওই তো খাদাতাহা, পঠতাহা, খাদাতাহা। হুম হুম। আচ্ছা, নেক্সট এই বাক্যের কর্তা কি হবে, খাদান্তি, এটা বহু বচন। তাহলে সাহাতৌ তে, বহু বচনে তারা মানে তে। আচ্ছা, এবার এই বাক্যের কর্তা কি হবে, খাদাসি, অঠাসি, খাদসি, তার অ্যাড্রেস কি, মধ্যম পুরুষ এক বচন, তাহলে তুমি, তাই তো, ত্বম। এই বাক্যের কর্তা কি হবে, খাদাথহ, তাহলে মধ্যম পুরুষ মধ্যম দ্বিবচন, পুরুষ দ্বিবচন। তাহলে ইউবাম। এই বাক্যের কর্তা কি হবে, ইউয়াম। ইউয়াম। তাহলে দেখো একটা জিনিস, ক্রিয়াপদ কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে কর্তাকে, তাই তো? তাহলে এই যে ক্রিয়াপদ, যে বাক্যের ক্রিয়াপদ কর্তাকে বুঝিয়ে দিতে পারে সেই বাক্যটা হচ্ছে কর্তৃবাচ্যের বাক্য। খাদামি, তাহলে কর্তা কি হবে, উত্তম পুরুষ এক বচন, অহম। নেক্সট বাক্য আবাম, তাই তো, দ্বিবচন, মধ্যম উত্তম পুরুষ দ্বিবচন, আমরা দুজন। এই বাক্যের কর্তা আমরা, বহু বচন, বয়ম। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত যা হলো, এখানে একটা জিনিস প্রত্যেকে স্পষ্ট হয়েছে যে ক্রিয়াপদের সামর্থ্য আছে, তাই তো, মানে কর্তার উল্লেখ ছাড়াই ক্রিয়াপদের সামর্থ্য আছে বুঝিয়ে দেওয়ার, কর্তাকে বুঝিয়ে দেওয়ার সামর্থ্য আছে। একই রকম ভাবে ক্রিয়াপদের সামর্থ্য আছে কর্মকে বুঝিয়ে দেওয়ার। ধরুন, মানে এটা বাংলাতে অতটা স্পষ্ট না হলেও সংস্কৃতে যেহেতু মানে আমাদের ক্রিয়াপদের স্ট্রাকচার এতগুলো পাই, তো আমরা পুরুষ বচন ভেদে 9টা করে রূপ পাই বলে এখানে এতটা স্পষ্ট হয়, মানে কোন পুরুষ কোন বচন এতটা আমরা বুঝতে পারি। ধরুন এখন এই বাক্যটা যেটা আছে, এটার কর্মবাচ্য করলে কি হবে, রামের দ্বারা ভাত খাওয়া হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করুন, সব বাক্যেই তাই হবে, তাদের দুজনের দ্বারা ভাত খাওয়া হচ্ছে, তোমাদের দ্বারা ভাত খাওয়া হচ্ছে, তাহলে এইটা কমন থাকবে, খাওয়া হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করে দেখুন, এই অংশটা খাওয়া হচ্ছে যদি বলা হয়, মানে জাস্ট এতটুকু অংশই বলা হবে, তাহলে এতটুকু অংশ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে বাক্যটা কোন বাচ্চা আছে, আপনি কি বলবেন, হয়তো বলবেন কর্মবাচ্য অথবা ভাববাচ্য, তাই তো? কর্তৃবাচ্য কি বলবেন না। তার মানে কি, বাক্যের সামর্থ্য রয়েছে, মানে এই যে ক্রিয়াপদটা খাওয়া হচ্ছে, এই ক্রিয়াপদটা
কর্মকে অথবা ভাববাচ্যকে বোঝাচ্ছে, মানে ভাব অথবা কর্ম দুটোর মধ্যে কাউকে একটাকে বোঝাচ্ছে। তাই তো? তাহলে ক্রিয়াপদ সবাইকে বোঝাতে পারে। কোনো বাক্যে যে বাক্যের ক্রিয়াপদ কর্তাকে বোঝায় সেটা কর্তৃবাচ্যের বাক্য, যে বাক্যের ক্রিয়াপদ কর্মকে বোঝায় সে বাক্যটা হচ্ছে কর্মবাচ্যের বাক্য। একদম সহজ করে এইভাবে, যে বাক্যের ক্রিয়াপদ ভাবকে বোঝায় সেই বাক্যটা ভাববাচ্যের বাক্য। আপাতত ভাববাচ্য আমরা বাদ দিই, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যকে নিয়েই চলি। তো দেখুন এবারে, আচ্ছা আপনাদের কি আত্মনে পদের রূপ হয়েছে, মানে শেপ ধাতু হয়েছে? না স্যার। শেপ ধাতু হয়নি, তাই তো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা একটা জিনিস এবার আপনাদের ধাতুরূপ যেহেতু হয়েছে, তাই তো? শ্রীনতি ওটা হয়েছে। শ্রীনদীটা হবে না আমাদের। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। দেখুন বিষয়টা কিরকম, আমাদের ধাতুরূপ তৈরি করতে গেলে কি কি লাগে? ধাতুর সাথে আর কি লাগে? ধাতু প্লাস প্রত্যয়, তাই তো? ধাতুর সাথে প্রত্যয় যোগ করলে ক্রিয়াপদ হবে আমাদের। এটা তো প্রত্যেকে স্পষ্ট। ধরুন এই যে গচ্ছতি কি করে হচ্ছে? গম ধাতু তার সাথে তি প্রত্যয়, গচ্ছতি, তাই তো? তাহলে ধাতু প্লাস প্রত্যয় করলে কি তৈরি হচ্ছে? ধাতুরূপ তৈরি হচ্ছে। এটা প্রত্যেকে স্পষ্ট হয়েছে। যেমন আমরা আগের দিন দেখেছিলাম শব্দরূপ। শব্দরূপ কিভাবে তৈরি হচ্ছে? শব্দের সাথে প্রত্যয় যোগ করলে শব্দরূপ, মানে বিভক্তি আমাদের। একই রকম ভাবে ধাতুর সাথে প্রত্যয় যোগ করলে ধাতুরূপ, তাই তো? তো এবারে দেখুন, এই যে ধাতুর সাথে প্রত্যয় যোগ করলে ধাতুরূপ তৈরি হয়, এই প্রত্যয়টা হচ্ছে আমরা দুরকম পাই। জটিল কিছু না, একদম খুবই সহজ, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই। ধাতুর সাথে প্রত্যয় যোগ করছে, আমরা এই প্রত্যয়গুলো জানি তো। ধরুন এই যে পঠদির যে প্রত্যয়গুলো হচ্ছে, কি কি হচ্ছে ধরুন তো? তি, তাই তো? তি, কি কি প্রত্যয় হচ্ছে আমাদের? তি, তস, অন্তি, তারপরে থ, মি, বস, আচ্ছা মি, বহ, মহা। এই প্রত্যয়গুলো হচ্ছে 9টা প্রত্যয়। ঠিক এরকম যেরকম 9টা প্রত্যয় আছে, ঠিক আছে, এবার আরো এরকম 9টা প্রত্যয় আছে, যেটাকে আমরা বলি, ধরুন এই যে 9টা প্রত্যয়, এই 9টা প্রত্যয়ের নাম কি বলুন তো? এই 9টা প্রত্যয়ের নাম হচ্ছে, এই 9টা প্রত্যয়ের নাম কি? এই 9টা প্রত্যয়ের নাম হচ্ছে আমাদের পরস্মৈ পদ প্রত্যয়, ঠিক আছে? এই 9টা প্রত্যয়ের নাম কি? দু ধরনের প্রত্যয়, একটা হচ্ছে পরস্মৈ পদ, একটা আত্মনেপদ পদ। আমাদের নাম না জানলেও হবে, আপাতত নাম ছেড়ে দিন এখন। আর একটা প্রত্যয় হচ্ছে আত্মনেপদ পদ। ধরুন ওগুলো কিরকম হয়? এই যেরকম তিতা সন্ধি এরকম হয় 9টা, ওটাও এরকম 9টা হয়। কি কি? তে, এতে, অন্তে, সে, এথে, ধুয়ে, এ, বহে, মহে, এইরকম 9টা আরো হয়, ঠিক আছে? যেমন ওখানে 9টা হয়, এরকম 9টা হয়। দেখুন এবার বিষয়টা একটু ভালো করে বুঝবেন, তেমন কিছু না, খুব সহজ। এগুলোকে আমরা কি নাম দিচ্ছি? এগুলোর নাম হচ্ছে আত্মনেপদ। এগুলো আত্মনেপদ প্রত্যয় বলি আমরা। দেখুন এইবারে একটা জিনিস, একটা গল্প ধরুন। কিরকম গল্প? আমাদের মোট মানে সংস্কৃতে প্রায়
2000 মতো ধাতু আছে। ঠিক আছে, সংস্কৃতে হচ্ছে প্রায় কত, 2000 ধাতু আছে প্রায়। তো ব্যাপারটা কি, এই যে 2000 ধাতু আছে, এই 2000 ধাতু আছে মানে প্রত্যেকটা ধাতু ধাতুরূপ হবে, তাই তো? 2000 মতো প্রায় ধাতু আছে মানে প্রত্যেকটা ধাতু ধাতুরূপ তৈরি হবে। এবার ধাতুরূপ তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? প্রত্যয় লাগবে। তো কিছু ধাতু আছে, যে সমস্ত ধাতু কেবলমাত্র এই পরস্মৈপদ প্রত্যয়গুলোকে নিয়েই ক্রিয়াপদ করে ওরা। তাহলে এই যে এই 2000 ধাতুর মধ্যে এই 2000 ধাতুর মধ্যে কিছু ধাতু আছে যারা পরস্মৈপদ প্রত্যয়কে নিয়েই ক্রিয়াপদ গঠন করতে সক্ষম। তাদের আমরা কি বলি? সেই ধাতুগুলোকে আমরা কি বলি? আত্মনেপদী ধাতু বলি। সরি, পরস্মৈপদী ধাতু বলা হয়। যেমন আমরা শিখেছেন হচ্ছে পর ধাতু। পর ধাতু যেমন পর ধাতু, গম ধাতু। ঠিক আছে, তার মানে কি, যে সমস্ত ধাতু পরস্মৈপদী হবে তাদের ধাতুরূপগুলো শুনতে কেমন লাগবে? এই তিত সন্তি এরকম শেষ হবে, মানে গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি এরকম হবে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে বলুন তো তাহলে, মানে আত্মনেপদী ধাতু কাকে বলবো আমি? একই রকম ভাবে আমি আত্মনেপদী ধাতু কাকে বলবো? এর মধ্যে যে ধাতুগুলো আত্মনেপদ প্রত্যয়কে নিয়ে ক্রিয়াপদ গঠন করে, প্রত্যয়কে নিয়েই ক্রিয়াপদ গঠন করে তাকে তাহলে আত্মনেপদ। এই 2000 ধাতুর মধ্যে কিছু ধাতু আছে যারা কেবল আত্মনেপদ প্রত্যয়কে নিয়েই ক্রিয়াপদ গঠন করতে সক্ষম। তাদের আত্মনেপদী ধাতু বলা হয়। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন তো? আমি একটা রূপ লিখছি, ধরুন আমরা হ্যাঁ এই স্যার। মানে পর ধাতু, গম ধাতু এগুলো কি পরস্মৈপদী, তাহলে এগুলোর রূপ কেমন হয়? এগুলোর জন্য কেমন হয় দেখবেন, পঠতি। নেক্সট কি হবে? পঠতঃ, পঠতঃ, পঠন্তি, পঠন্তি। পঠামি। একই রকম ভাবে এখানে তসের এখানে পঠতঃ, সরি পঠতি, ও আমার এখানে এটা এখানে করতে হতো। পঠামি, এখানে পঠসি হবে। ঠিক আছে, অসুবিধা নেই, চলুন এখানে পঠন্তি। আচ্ছা, একই রকম ভাবে এখানে কি হবে? পঠসি। যেহেতু পর ধাতু পরস্মৈপদী, তাহলে তার ক্রিয়াপদের রূপটা কেমন হবে? এইরকম। পঠসি, পঠতঃ, এখানে কি হবে? পঠথ। পঠথ, আচ্ছা, নেক্সট এখানে পঠামি, পঠাবহ, পঠামহ, পঠাবহ পঠামহ। আর পঠামহ। আচ্ছা, তাহলে প্রত্যেকের স্পষ্ট হয়েছে? এটাকে আমরা কি বলছি? পরস্মৈপদ। আচ্ছা, একই রকম ভাবে ধরুন এখানে কি বলেছে? এখানে
এই প্রত্যয়গুলো হচ্ছে আত্মনেপদী। যেমন উদাহরণ কি, যেমন সেব ধাতু মানে সেবা করা, সেব ধাতু। তাহলে রূপটা কেমন হবে প্রত্যেকে বলুন, মিলিয়ে মিলিয়ে সেবাতে, বলুন। না, তে আছে, তাহলে সেবাতে। সেবাতে, এখানে কি হবে, সেবেতে। সেবেতে, এখানে সেবান্তে, সেবান্তে। এখানে সেবাসে, সেবাসে, সেবায়েতে, সেবেতে, সেবে, সে, সেবাধ্বে। বাই সেবাধে, একার। এখানে সেবাধে, সেবাধে, সেবে একার। সেবা, সেবাহে, আচ্ছা, এখানে ধরুন এখানে সেবাহে, আবাহে, ঠিক আছে, এখানে কি আছে, আবাহে আমাহে। ও আবাহে, আমাহে, কি হবে, সেবা বহে, সেবা মহে। সেবা মাহে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আত্মনেপদী ধাতু, তাই জন্য এর রূপটা কেমন হবে, এইরকম। আচ্ছা, এই পর্যন্ত প্রত্যেকে তাহলে স্পষ্ট হয়েছে। ধরুন আমরা এবারে বাক্য লিখবো। আমরা তো ধরুন এগুলো, এই বাক্যগুলো দেখেছি আমরা, যেমন পরস্ময় পদে আমরা 9টা বাক্য দেখেছি। একটা এক্সাম্পল নিয়েছি খাদ ধাতু, তার আমরা 9টা বাক্য লিখেছি। ধরুন এখন শেপ ধাতু দিয়ে যদি 9টা বাক্য লেখা হয় তাহলে কিরকম হবে, কিরকম হবে 9টা বাক্য কিরকম হবে। ধরুন প্রথম বাক্য কি লিখবো আমরা, তাহলে সে পদে তাহলে কোথায় প্রথম পুরুষ এক বচন, তাহলে কর্তা কি হবে প্রথম পুরুষ এক বচন। ধরুন আমি কি লিখছি, কেউ একজনকে, তাহলে সহ সেবতে। সহ সেবতে। আচ্ছা, এটা কর্ম নিয়ে নিই আমরা, সহ পিতরম সেবতে। আচ্ছা, নেক্সট বাক্য কি হবে, সে বেতে, তাহলে সাহা দুজন, তৌ, তাই তো, তৌ পিতরম সে বেতে। এগুলোর মানে কি হবে তাহলে, দ্বিতীয় বাক্যের মানে কি, তারা দুজন পিতাকে সেবা করছে। নেক্সট বাক্য, তারা মানে অনেকজন, তাহলে তে বহু বচনে তে, তে পিতরম সে বন্তে হলো। এবারে সেকেন্ড মধ্যম পুরুষ কি হবে, ত্বম পিতরম সে বসে युवाम, তাই তো, युवाम পিতরম সে বেথে, यूयम पितरम सेवध्वे। नेक्स्ट, अहम पितरम सेवे, आवाम पितरम सेवा बहे, वयम पितरम सेवा महे। দেখুন তাহলে এগুলো সব কোন বাচ্যের বাক্য, সব কর্তৃবাচ্যের বাক্য। আচ্ছা, প্রথম বাক্যের মানে কি, সে পিতাকে সেবা করছে। সে পিতাকে সেবা করছে, প্রথম বাক্যের মানে এটা গেল। আচ্ছা আচ্ছা, এগুলো কি লিখতে হবে আর, আচ্ছা আমি লিখে দিচ্ছি এগুলো। সে পিতাকে সেবা করছে। সেকেন্ড বাক্যের মানে কি হবে, তারা দুজন পিতাকে সেবা করছে। আর থার্ড বাক্যের মানে কি হবে, তারা মানে অনেকজন, তারা পিতাকে সেবা করছে। একই রকম ভাবে বাকিগুলো তাই, তুমি পিতাকে সেবা করছো,
তাহলে এখানে সব কোন বাচ্চার বাক্য? এগুলো কর্তৃবাচ্যের বাক্য। আচ্ছা, এইবার আমরা একটা জিনিসে আসি, কর্তৃবাচ্যের বাক্যের নিয়ম। এবার আমরা একটা জিনিস শিখবো কি, দেখুন তাহলে কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচারটা কেমন হচ্ছে। আমরা কয়েকটা বাক্য দেখলাম, তো আমরা এখান থেকে আমরা একটা নিয়মগুলো বানাতে পারি। কি কি কিরকম নিয়ম হচ্ছে এখানে কর্তৃবাচ্যের বাক্যে? কর্তৃবাচ্যের বাক্যের নিয়ম, নিয়ম মানে এখানে আমি কি বলতে বোঝাতে চাইছি, স্ট্রাকচার। আচ্ছা, নিয়ম 1 কি হয়? প্রথমে খেয়াল করে দেখুন, কর্তা। কর্তৃবাচ্যের বাক্যে কর্তা কোন বিভক্তিতে হচ্ছে? প্রথমা বিভক্তিতে, তাই তো? তাহলে কর্তা প্রত্যেকে বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, পারছি। তাহলে কর্তা প্রথমা বিভক্তিতে হবে। সেকেন্ড নিয়ম কি, যে খেয়াল করে দেখুন, কর্ম। কর্মে কোন বিভক্তি হচ্ছে? দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়। তাহলে কর্মে দ্বিতীয়া বিভক্তি। আর ক্রিয়াপদ, ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হচ্ছে? ক্রিয়াপদ কেমন হচ্ছে এখানে? ধাতু, তার সাথে প্রত্যয়। সেই প্রত্যয়টা পরস্মৈ পদ অথবা আত্মনেয় পদ, সেটা ধাতুর সাপেক্ষে। যখন যে ধাতু যেরকম সেটা সেরকম হবে। যে ধাতু পরস্মৈপদী সেখানে পরস্মৈপদ প্রত্যয়, যে ধাতু আত্মনেপদী সেখানে আত্মনেপদ প্রত্যয়। আচ্ছা দেখুন, খেয়াল করে দেখুন, এবারে বাক্যের স্ট্রাকচার গুলো ভালো করে বিবেচনা করে দেখুন এই নিয়মগুলো হচ্ছে কিনা। ধরুন আমরা দুটো বাক্য এখানে লিখছি, জাস্ট ফর এক্সাম্পল। আমরা আগের একটা বাক্য করেছিলাম কি, যে অন্নম খাদতি রামঃ, অন্নম খাদতি, এটা একটা বাক্য। আর একটা ধরুন মানে এরকম করছি, রামঃ গ্রন্থম পঠতি, এটা একটা বাক্য। আর একটা বাক্য আমরা নিচ্ছি হচ্ছে ধরুন, আচ্ছা এটা আমরা উপরে নিয়ে নিই। আর একটা বাক্য নিচ্ছি ধরুন এরকম, যে রামঃ দশরথম সেবতে। আচ্ছা, তিনটে বাক্য খেয়াল করে দেখুন। এই তিনটে কোন বাচ্যের বাক্য? সব কর্তৃবাচ্যের বাক্য। কেমন? প্রথম বাক্যের বাংলা কি? রাম রাম ভাত খাচ্ছে। সেকেন্ড বাক্যের রাম বই পড়ছে। বই পড়ছে। রাম দশরথের সেবা করছে। রাম বই পড়ছে, রাম দশরথের সেবা করছে। বাংলা থেকে বুঝতে পারছেন যে প্রত্যেকটা বাক্যই কর্তৃবাচ্যের বাক্য, রাইট? আচ্ছা, এবারে দেখুন স্ট্রাকচার দেখুন, কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার কি হচ্ছে। কর্তা কোথায় হচ্ছে? বাংলাতে আগে দেখুন, রাম ভাত খাচ্ছে, এখানে খাচ্ছে ক্রিয়াপদ। কি খাচ্ছে? ভাত, ভাত কর্ম। কে খাচ্ছে? রাম, রাম কর্তা। তাহলে কর্তা কোথায় হচ্ছে? কর্তা দেখুন কোথায় হচ্ছে, প্রথম মানে প্রথমাতে। কর্তা হচ্ছে প্রথমা বিভক্তিতে হচ্ছে। একই রকম ভাবে কর্ম দ্বিতীয়া বিভক্তিতে।
আর ক্রিয়াপদের স্ট্রাকচার কি হয়েছে এখানে, ধাতু তার সাথে প্রত্যয়, আর কিছু নেই। এবার যেহেতু ধাতুটা হচ্ছে পরস্মৈপদী তাই পরস্ময় প্রত্যয়, তাহলে খাত তি, রাইট। আমরা কি বলেছি, যে নিয়মগুলো বলেছি সব হচ্ছে তো। দেখুন কর্তৃবাচ্যের বাক্যের নিয়ম কি, স্ট্রাকচার কি, কর্তা প্রথমা বিভক্তিতে, এখানে কর্তা প্রথমা বিভক্তি, এই বাক্যে দেখুন প্রত্যেকে কর্তা প্রথমা বিভক্তি, কর্ম দ্বিতীয়া বিভক্তিতে, অন্য দ্বিতীয়া বিভক্তিতে, আর ক্রিয়াপদের স্ট্রাকচার ধাতু প্লাস প্রত্যয়, খাত প্লাস তি, যে ধাতু পরস্মৈপদী সেখানে পরস্মৈপদ প্রত্যয়, খাত ধাতু পরস্মৈপদী তাই তি প্রত্যয়, তে প্রত্যয় হচ্ছে না। আচ্ছা, এবারে সেকেন্ড বাক্য তাই দেখুন একই রকম, রাম হচ্ছে প্রথমাতে কর্তা, আর গ্রন্থ হচ্ছে কর্ম তাই দ্বিতীয়াতে, আর ক্রিয়াপদের স্ট্রাকচার কি হচ্ছে, ধাতু প্রত্যয়, পর ধাতু তি প্রত্যয়, পর ধাতু পরস্মৈপদী। আচ্ছা, থার্ড বাক্য দেখুন, থার্ড বাক্যে কি হচ্ছে, কর্তাকে রাম, রাম কোথায় হয়েছে, কোন বিভক্তি, প্রথমা, দশরথ কর্ম তাহলে দ্বিতীয়া, আর এখানে ক্রিয়াপদের স্ট্রাকচার কি হবে, ধাতু প্লাস প্রত্যয়, শেষ ধাতু যেহেতু কি আত্মনেপদী তাই আত্মনেপদ প্রত্যয়কে নেবে, তাহলে তেকে নিয়েছে, তিকে নেয়নিও। দেখুন আমাদের তাই বলা আছে তো, কর্তৃবাচ্যের যে তিন নিয়মগুলো বলা হয়েছে সব নিয়মগুলো কভার করছে এখানে। কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, আর ক্রিয়াপদের স্ট্রাকচার ধাতু প্লাস প্রত্যয়। এবার যে ধাতু পরস্মৈপদী সে পরস্মৈপদ প্রত্যয়কে নেবে, আর যে ধাতু আত্মনেপদী সে আত্মনেপদ প্রত্যয়কে নেবে। প্রত্যেকে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার প্রত্যেকের বোঝা হয়ে গেছে কিরকম হবে। আচ্ছা, এবার আমরা কয়েকটা মানে বাক্যগুলো থেকে আরো কিছু একটা বেসিক নিয়ম দেখি। আচ্ছা, খেয়াল করে দেখুন, আমরা যে কোনো ক্রিয়াপদকে অ্যাড্রেস করছি কি বলে, যে কোনো যখন আমরা ক্রিয়াপদকে অ্যাড্রেস করছি কি বলে অ্যাড্রেস করছি, আমরা ক্রিয়াপদকে আমরা কি বলে অ্যাড্রেস করছি, মানে ক্রিয়াপদের পরিচয়। ক্রিয়াপদের পরিচয় আমরা কিভাবে দিচ্ছি, ধরুন আপনাকে বলা হলো পঠতি, এটার পরিচয় দিতে আপনি কি বলবেন তখন, পট ধাতু, হুম, পট ধাতু আর তার সঙ্গে তিন প্রত্যয়। না, আমরা পরিচয় কিভাবে দেবো, প্রত্যয় বলার দরকার নেই আমাদের, আমরা কি দেবো, যে পর ধাতুর লট লক, মানে বর্তমান কালের প্রথম পুরুষ 1 বছর, তাই তো, এটা অ্যাড্রেস, পর ধাতুর বর্তমান কালের প্রথম পুরুষ 1 বছর, এটাই আমাদের অ্যাড্রেস পদ্ধতির। তো দেখুন, তাহলে আমরা ক্রিয়াপদের অ্যাড্রেসে লিখে দিচ্ছি পুরুষ এবং বচন, এই দুটো জিনিস ক্রিয়াপদের, মানে ক্রিয়াপদকে স্পেসিফাই করতে গেলে, একটা পার্টিকুলার ক্রিয়াপদের পরিচয় অ্যাড্রেস দিতে গেলে আমাদের কি লাগছে, পুরুষ আর বচন। একটা ক্রিয়াপদকে আমরা পুরুষ এবং বচন দিয়ে চিহ্নিত করছি, একটা ক্রিয়াপদের রূপকে। তো ক্রিয়াপদ এখন কিভাবে চলে, দেখুন আমাদের কটা ক্রিয়াপদ আছে, আমাদের 9টা, তাই তো, কটা ক্রিয়াপদ আছে আমাদের মোট, যে কোনো লকারের বা যে কোনো কালের আমরা 9টা করে ক্রিয়াপদ পাই। ক্রিয়াপদের সংখ্যা মানে ধাতুরূপ, মানে এক কথায় ধাতুরূপ, তাহলে ধাতুরূপ কটা পাচ্ছি আমি, 9টা, তাই তো। এখন আমি বাক্যে কোনটা ব্যবহার করব, 9টার মধ্যে, 9টা রূপের মধ্যে এই 9টি রূপের মধ্যে বাক্যে
বাক্যে কোন ক্রিয়াপদটি ব্যবহৃত হবে তা কিভাবে ঠিক করব আমি? বাক্যে কোনটা ব্যবহৃত হবে সেটা কিভাবে ঠিক করব? বলুন কিভাবে ঠিক করব? কর্তার পুরুষ এবং বচন দেখে, তাই তো? হ্যাঁ স্যার। কর্তার পুরুষ এবং বচন দেখে নির্ণীত হবে। খেয়াল করে দেখুন প্রত্যেকটা বাক্যে তাই হয়েছে। সহ পিতরম সেবাতে আমরা প্রথম থেকেই আসি, আগে যে 9টা বাক্য লিখেছিলাম। এখন ধরুন খাদতি নেই, ক্রিয়াপদ কি হবে এখন? 9টা ক্রিয়াপদ আছে, আমি কোনটা ইউজ করব এখন? খাদতি, খাদতঃ, খাদন্তি, এরকম করে 9টা ক্রিয়াপদ আছে, তো আমি কোনটা ইউজ করব এখন? আমি সহ অন্নম। খাদতি। খাদতি। কেন, মানে কিভাবে কেন ইউজ করছি আমি খাদতি? বাকিগুলোকে কেন নিচ্ছি না? বাকি মানে যে 8টার মধ্যে কাউকে নিচ্ছি না কেন? কারণ সাহা হচ্ছে প্রথম পুরুষ এক বচন। এক বচন। প্রথম পুরুষের এক তাহলে বচন। সেটাই বলেছি আমি যে কি 9টা রূপ আছে আমাদের, ধাতুরূপ 9টা। তাহলে 9টা রূপের মধ্যে বাক্যে কোন ক্রিয়াপদটি মানে কোন রূপটি আমি ব্যবহার করব সেটা কিভাবে ঠিক করব? কর্তার পুরুষ এবং বচন দেখে ঠিক হবে, তাই তো? কর্তার পুরুষ এবং বচন দেখে ক্রিয়াপদের বা ধাতুরূপের পুরুষ এবং বচন নিশ্চিত হবে। এই বিষয়টা স্পষ্ট হয়েছে প্রত্যেকের? বোঝা গেছে? হ্যাঁ স্যার। কর্তৃবাচ্যের বাক্য নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কর্তৃবাচ্যের বাক্য আমরা কিভাবে করব, কিভাবে কি স্ট্রাকচার ইত্যাদি বিষয় নিয়ে? তাহলে কি আমরা এবারে মানে কর্মবাচ্যে যাব? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে বাচ্য বলতে অ্যাকচুয়ালি কি দেখছেন? বাচ্য মানে ক্রিয়াপদকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা। সরি, ক্রিয়াপদ না, মানে কর্তৃবাচ্য মানে কর্তাকে বুঝিয়ে দিচ্ছে। কে বুঝিয়ে দিচ্ছে? ক্রিয়াপদ। কর্মবাচ্য মানে কর্মকে বুঝিয়ে দিচ্ছে। কে বুঝিয়ে দিচ্ছে? ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের বুঝিয়ে দেওয়ার সামর্থ্য আছে কর্তাকে বা কর্মকে। যে বাক্যের ক্রিয়াপদ কর্তাকে বোঝায় সেটা কর্তৃবাচ্যের বাক্য, যে বাক্যের কর্মকে সেটা কর্মের বাক্য। আচ্ছা, এবারে সেই বাংলা ভাষাটা দেখুন, বাংলা ভাষা থেকে আমরা বুঝবো। বাংলাতে কি বলেছি আমি? বাংলাতে আমাদের দেখুন ভালো করে, যে বাংলাতে কি হচ্ছিল? কর্তৃবাচ্যে 3টে 9টা হয়ে যাচ্ছিল। কর্তৃবাচ্যে আমরা কি কি ইউজ করি? খাচ্ছে একটা, খাচ্ছ আর খাচ্ছি, এই 3টে, তাই তো? কর্তৃবাচ্যে দেখুন আমাদের এই 3টে ক্রিয়া, মানে ক্রিয়াপদের যে স্ট্রাকচার হয় কর্তৃবাচ্যে এই 3টে, এর বাইরে আর না। এই খাচ্ছেটা কটা হচ্ছিল? 3টে, 3টে বচন হিসেবে 3টে। খাচ্ছে সংস্কৃতে কটা হচ্ছে? 3টে। তিনটি হয়ে যাচ্ছে। খাচ্ছ কটা হয়ে যাচ্ছে? একই রকম ভাবে 3টে, তাই জন্য 9টা পাচ্ছি আমরা। আচ্ছা, এবারে দেখুন এই 3টে ক্রিয়াপদ যদি কর্তৃবাচ্যে থাকে, তার কর্মবাচ্যে আমরা কি করি? খাচ্ছে, খাচ্ছ, খাচ্ছি, 3টেই থাকলে, ধরুন রাম খাচ্ছে, রাম ভাত খাচ্ছে, তার কর্মবাচ্যে আমরা কি বলবো বাংলাতে? রামের দ্বারা ভাত খাওয়া হচ্ছে, তাই তো?
তাই তো? তাহলে তার দ্বারা তাদের দুজনের দ্বারা অথবা তাদের দ্বারা ভাত খাওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে মধ্যম পুরুষে তোমার দ্বারা তোমাদের দুজনের দ্বারা অথবা তোমাদের দ্বারা ভাত খাওয়া হচ্ছে। উত্তম পুরুষে আমার দ্বারা আমাদের দুজনের দ্বারা অথবা আমাদের দ্বারা ভাত আচ্ছা দেখুন, তিনটে ক্ষেত্রেই দেখুন ক্রিয়াপদ এখানে চেঞ্জ হয়েছে, কর্ম পাচ্ছে। কোনো চেঞ্জ হয়েছে ক্রিয়াপদের ক্ষেত্রে? ক্রিয়াপদের যে ফর্ম বা যে রূপটা আছে, যে স্ট্রাকচারটা, না। সেটা একই আছে। কিন্তু আমি একটু আগে কি বললাম, যে ক্রিয়াপদের মানে এটা কোন বাচ্যের বাক্য? কর্মবাচ্যের বাক্য। তার মানে কি, যে বাক্যের কর্মকে ক্রিয়াপদ বোঝায়। কর্মকে বুঝিয়ে দেয়। আচ্ছা, যদি আমি খাওয়া হচ্ছে এতটুকুই বলি, বাদ বাকি সবকিছু বাদ দিয়ে দিই, তাহলে কাকে মানে কি বোঝাবে বাক্যটা? যে এই বাক্যটা অন্তত এতটুকু বোঝাবে যেটা কর্মবাচ্যের বাক্য অথবা ভাববাচ্যের বাক্য। তাহলে ভাববাচ্য এখন আপাতত মাথা থেকে আমি ছেড়ে দিচ্ছি, আপাতত ভাবছি যে দুটো আমাদের বাচ্য, কর্তৃবাচ্য কর্মবাচ্য। তাহলে খাওয়া হচ্ছে জাস্ট এতটুকু ক্রিয়াপদ যদি বলা হয়, ইউজ করা হয়, তো এটা তো বুঝিয়ে দেবে যে বাক্যটা কর্মবাচ্য। এখানে কর্মবাচ্য বা কর্মবাচ্যের বাক্য, এটা কর্তৃবাচ্য না, এটা তো বুঝিয়ে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে মানে সে কম বোঝাক বেশি বোঝাক, মানে কিছুটা হলো কর্মকেই বোঝাচ্ছে, তাই না? মানে পুরোপুরি একেবারে মানে কি বলবো, পার্টিকুলারলি না বোঝাতে পারলেও স্পেসিফিক বোঝাতে পারছে না, কিন্তু কর্ম এটা কর্মবাচ্যের বাক্য এতটুকু অংশ বুঝিয়ে দিতে পারছে ক্রিয়াপদটা, খাওয়া হচ্ছে বললে। তাই জন্য আমরা বলতে পারি যে কর্মকে বোঝাচ্ছে, এই বাক্যের ক্রিয়াপদ কর্মকেই বোঝাচ্ছে, তাই তো? তাই জন্য কর্মবাচ্যের বাক্য। তাহলে এখন একটা জিনিস খেয়াল করুন, এই যে একই ফর্ম যেটা লাগছে দেখতে, সেটা সংস্কৃতে কটা হয়ে যাবে এখন? তাহলে সংস্কৃতে 9টা হয়ে যাবে, একটাই 9টা হয়ে যাবে, 9টা রূপ। কর্তৃবাচ্যে কি হচ্ছিল? কর্তৃবাচ্যে পুরুষ অনুযায়ী বাংলাতে চেঞ্জ হচ্ছিল। প্রথম পুরুষে খাচ্ছে, মধ্যম পুরুষে খাচ্ছে, উত্তম পুরুষে খাচ্ছে। ওখানে একটা করে ক্রিয়াপদ 3টে করে রূপ নিচ্ছিল বচন অনুসারে, 3টে বচনে ভাগ হয়ে 3টে হয়ে যাচ্ছিল। আর আমাদের বাংলাতে যেহেতু কর্মবাচ্য বা ভাববাচ্যে কর্মবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার 3টে পুরুষেই একই, ঠিক আছে? কিন্তু এখানে কটা রূপ নেবে? 9টা রূপ নিয়ে নেবে। এই খাওয়া হচ্ছেটাই 9টা হয়ে যাবে। 9টা কিভাবে হবে? একই রকম ভাবেই হবে, কিছুই না। যে অ্যাড্রেস আমরা যেভাবে দিই ক্রিয়াপদের অ্যাড্রেস কি হবে? ওই পুরুষ আর বচন। প্রথম পুরুষ একবচন, দ্বিবচন, বহুবচন, মধ্যম পুরুষ একবচন, দ্বিবচন, বহুবচন। তাহলে 9টা রূপে ভাগ হয়ে যাবে। আমি সেন্টেন্সে যেটা যখন বোঝাবো খুব স্পষ্ট হবে, অসুবিধা নেই। দেখুন, আচ্ছা, আমরা সেব ধাতুর রূপ দেখেছি, তাই তো? সেবতে, সেবেতে, সেবন্তে, সেবন্তে, সেবাসে, সেবতে, সেবেতে, সেবদ্ভে, সেবে, সেবাবহে, সেবামহে,
সেবা বহে, সেবা মাহে। আচ্ছা দেখুন, এবারে কর্মবাচ্যের যে ক্রিয়াপদের স্ট্রাকচার, আচ্ছা কর্মবাচ্যে আমরা নিয়মগুলো আগে দেখে নিই, কি কি নিয়ম আছে। কর্মবাচ্যের বাক্যের যে স্ট্রাকচার হয় সেটা কিরকম হয়। আগে বাংলাতে দেখুন, বাংলাতে কি হচ্ছে। বাংলাতে যদি আমরা একটা সেন্টেন্স নিই, যে কোনো একটা সেন্টেন্স, বাংলাতে ধরুন আমরা একটা সেন্টেন্স নিলাম যে ওই রাম ভাত খাচ্ছে। এটাকে কর্মবাচ্য করলে কি হচ্ছে। আচ্ছা ইংরেজিতে আপনারা জানেন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। কি হচ্ছে ওখানে বাই যোগ হচ্ছে, প্যাসিভে গেলে এখানে কি হবে, রামের দ্বারা। তার মানে দ্বারা দিয়া বোঝালে কি হয়, আমরা তৃতীয়া বিভক্তি বলি, তাই তো। তার মানে কর্তা তৃতীয়া বিভক্তিতে চলে যাবে। কর্তৃবাচ্যে কর্তা প্রথমাতে হচ্ছিল, কর্মবাচ্যে কর্তা তৃতীয়া বিভক্তিতে হবে। আচ্ছা এক এক করে নিয়মগুলো আমরা লিখি এবারে। কর্মবাচ্যে বাক্যের স্ট্রাকচার। নিয়ম বলতে স্ট্রাকচার। আচ্ছা নিয়ম 1 কি হবে তাহলে, কর্তা কোথায় যাবে, কর্তা তৃতীয়া বিভক্তিতে হবে। আচ্ছা কর্ম প্রথমা বিভক্তি হবে। আর ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হবে, ক্রিয়াপদের গঠন ধাতু প্লাস ইয়া মানে জ ফেলা, নিচ্ছে না এখন, জ ফেলা আর তার সাথে আত্মনেপদ প্রত্যয়। এটা হচ্ছে ক্রিয়াপদের স্ট্রাকচার। কি কি হলো, কর্তা তৃতীয়া বিভক্তিতে হবে, কর্ম প্রথমা বিভক্তিতে হবে, আর ক্রিয়াপদের গঠন হবে হচ্ছে ধাতু প্লাস জ ফেলা মানে ইয় আর আত্মনেপদ। এটা হচ্ছে ক্রিয়াপদের স্ট্রাকচার। তাহলে দেখুন আমি আপনাদেরকে দুটো জিনিস লিখছি এখানে। আচ্ছা এটা একটা ক্রিয়াপদ লিখলাম। আচ্ছা আর একটা ক্রিয়াপদ ধরুন আপনারা যেটা শিখেছেন ওটাই লিখছি, কি পঠতিটা, পঠতি, পঠতঃ, পঠন্তি, পঠসি, পঠতঃ, পঠথ, পঠামি, পঠাবহ, পঠামহ। পঠাবহ, পঠামহ। আচ্ছা এখন এই পঠতিরই যখন কর্মবাচ্য হবে তার ক্রিয়াপদটা কেমন হবে, কি বলেছি আমরা, ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হবে, পদটা তৃতীয়া বিভক্তিতে হবে। না এখনো বিভক্তি না, ধাতু তো আমাদের ক্রিয়াপদের স্ট্রাকচার কি হচ্ছে, কর্মবাচ্যে ধাতু প্লাস জ ফেলা ইয়, আত্মনেপদ প্রত্যয় হবে। ধাতু কি এখানে পর ধাতু, ইয় আর আত্মনেপদ প্রত্যয় কি যেগুলো আমরা শিখেছি তে আতে, ওগুলোকে আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই কটা। এখান থেকে দেখে দেখে সবাই বলবেন। আচ্ছা এবারে দেখে বলুন, দেখা যাচ্ছে,
প্রত্যয়গুলো দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। তাহলে কি হবে? আচ্ছা, তাহলে কি হচ্ছে? পট ইয়, তাই তো? পট জ ফেলা, ইয় প্লাস আত্মনেপদ প্রত্যয় তে, তাহলে কি হবে? পঠ্যতে। তাহলে এটা গেল কোথায়? প্রথম পুরুষ এক বছর, প্রথম পুরুষ এক বছর হলো। এটা হচ্ছে আমাদের গেল প্রথম পুরুষ এক বছর। ওকে, আচ্ছা, এরপরে কি হবে? পট ইয়া তে আতে, এতে, সরি এতে, তাহলে কি হবে? পঠ্যে এতে। এটা আমরা কোথায়? প্রথম পুরুষ দ্বিবচন। নেক্সট, পট ইয়া অন্তে, তাহলে কি হবে? পঠ্যান্তে, তাই তো? কি বেশি হয়ে যাচ্ছে আজকে? হ্যাঁ স্যার। দেখুন, জাস্ট আমাদের যে রুলগুলো বলা হয়েছে সেই রুল অনুযায়ী চলবে, কিছু আর নতুন কিছু না। নিয়মে যা বলা হয়েছে অতটুকুই। নিয়মে কি বলা হয়েছে? কর্মবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কি? ধাতু প্লাস ইয় প্লাস আত্মনেপদ প্রত্যয়। কর্তৃবাচ্যে যেটা ছিল আত্মনেপদ পরস্মৈপদ উভয় ছিল, কর্তৃবাচ্যে কি ছিল? ধাতু প্লাস প্রত্যয়। এখানে কর্মবাচ্যে এক্সট্রা কি হচ্ছে? মাঝখানে একটা ইয়কার আসছে, ধাতু প্লাস ইয়, আর তার সাথে প্রত্যয়টা একটাই, কি? আত্মনেপদ, পরস্মৈপদ প্রত্যয় হবে না। কর্তৃবাচ্যে কি হচ্ছিল? ধাতু প্লাস প্রত্যয়। প্রত্যয়টা হচ্ছে যখন ধাতু পরস্মৈপদী তখন পরস্মৈপদ, আর ধাতু যখন আত্মনেপদী তখন আত্মনেপদ। কর্তৃবাচ্যে এতটুকুই ছিল ক্রিয়াপদটা। আর কর্মবাচ্যে ক্রিয়াপদের গঠনটা কি হচ্ছে? ধাতু প্লাস ইয় প্লাস আত্মনেপদ। ঠিক আছে? তা ঠিক আছে, আপনারা তাহলে বলুন তো তাহলে এখানে কি হবে? আচ্ছা, আমরা এই পঠ্যতে দেখলাম তো, এরপরে কি হবে তাহলে? এখনো বাকি আছে কয়েকটা। পঠ্যসি, মধ্যম পুরুষে কি হবে তাহলে? মধ্যম পুরুষ এক বচনে প্রত্যয় কি আছে? সে, পাঠ্যাসে। তাহলে পঠ্যাসে। আচ্ছা, তারপরে পাঠ্যেতে। মধ্যম পুরুষ দ্বিবচন পঠ্যে থে থে, পাঠ্যে ধেবা। পাঠ্যেধে। পঠ্যা ধে। আচ্ছা, উত্তম পুরুষ পাঠ্যে। পঠ্যে, গুড। নেক্সট, ইয়াবাহে। পাঠ্যাবহে। পঠ্যাবহে। নেক্সট, পাঠ্যামহে। পঠ্যামহে। আচ্ছা, একই রকম ভাবে যদি আমরা শেপ ধাতুটাকে করি কি হবে? সেবাতে তো কর্তৃবাচ্যে হয়ে গেল, মানে কর্মবাচ্যে কেমন হবে? সেব ইয়া আত্মনেপদ তে, সেব্যাতে, নিব্যাতে। সে বিয়েতে। একই, ওই স্ট্রাকচারটা জাস্ট মনে করুন কি আছে? নিব্যান্তে। সেব্যান্তে, এখানেও তাই। সেব্যাসে। সেব্যাসে, সেব্যাথে। সেব্যেথে একার, সেব্যেথে। সেব্যাধ্বে। সেব্যাধে। নেক্সট, সেব্যে, সেব্যাবহে। সেব্যাবহে, সেব্যামহে। সেব্যামহে। তাহলে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিরকম হচ্ছে? কর্মবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হচ্ছে, আর কর্তৃবাচ্যে কেমন হচ্ছে?
আর কোনো সংশয় আছে এখানে? তাহলে কারো কোনো প্রশ্ন নেই, তাই তো? স্যার সেভিয়া মাহে ওইটার পরে তো হবে, আচ্ছা, বিসর্গ ব্র্যাকেট হবে। ব্র্যাকেট হবে ওটা। আচ্ছা, তাহলে প্রত্যেকের মানে ক্রিয়াপদের স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা নেই আর? কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হবে? আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা কি বলেছি, যেমন ধরুন একটা জিনিস প্রত্যেকে বুঝুন, কর্তৃবাচ্য মানে কি? তাহলে কর্তৃবাচ্য একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কাকে দেখে ঠিক হচ্ছে? কর্তাকে দেখে ঠিক হচ্ছে, তাই তো? কর্তার পুরুষ এবং বচন দেখে ক্রিয়াপদের পুরুষ মানে কোন পুরুষের কোন বচনের ক্রিয়াপদটা আমি নেব সেটা ঠিক হচ্ছে কি কি দেখে? কর্তৃবাচ্যে কর্তার পুরুষ আর বচন দেখে, তাই তো? রাইট? হ্যাঁ স্যার। তাহলে ঠিক একই রকম ভাবে বলুন তো, তাহলে কর্মবাচ্যে কি হবে? কর্মের কর্মবাচ্য পুরুষ বচন দেখে। কর্মের পুরুষ এবং বচন দেখে ঠিক হবে। মানে কর্মবাচ্যও তো নটা রূপ, তাই তো? হ্যাঁ, কর্মবাচ্যও নটা রূপ আমাদের। কর্মের পুরুষ আর বচন দেখে ঠিক হবে। একদমই তাই। তাহলে স্যার কর্মের পুরুষ আর বচন কি করে বুঝবো? ওটা আমি বলছি, দেখুন এক্সাম্পল দিচ্ছি, স্পষ্ট হয়ে যাবে। তাহলে কর্মবাচ্যেও ক্রিয়াপদের নটা করে রূপ, নটি রূপ। তাহলে বাক্যে কোনটি ব্যবহৃত হবে তা কিভাবে হবে, কিভাবে ঠিক হবে? কর্মের পুরুষ এবং বচন দেখে ক্রিয়াপদের পুরুষ এবং বচন নির্ধারিত হয়। আচ্ছা, এবারে জাস্ট কয়েকটা উদাহরণ আমি তিনটে উদাহরণ দিচ্ছি, দেখুন। আচ্ছা, আমাদের কর্মবাচ্যে মানে কয়েকটা কনভার্ট করতে হবে। ধরুন রামঃ গ্রন্থম পঠতি, এটা প্রথম বাক্য। প্রথম বাক্য হচ্ছে রামঃ গ্রন্থম পঠতি। দ্বিতীয় বাক্য হচ্ছে আমাদের রামঃ মাম পশ্যতি। আর তৃতীয় বাক্য হচ্ছে আমাদের আচ্ছা, এটা আমাদের দ্বিতীয় বাক্য ধরুন এরকম দিচ্ছি আমরা, রামঃ ত্বাম পশ্যতি। আর তৃতীয় বাক্য আমরা দিচ্ছি এরকম, রামঃ মাম পশ্যতি। এই তিনটে বাক্য। আচ্ছা, এই তিনটে বাক্যে যদি আমরা বাচ্য পরিবর্তন করি কি হবে? জাস্ট নিয়মটা ফলো করুন, আর কিছু না। নিয়মে কি বলা হয়েছে? কর্মবাচ্য করলে কি হবে? আমাদের নিয়মটা দেখতে হবে। নিয়মে কি আছে? অর্থাৎ তৃতীয়া বিভক্তি হবে। তাহলে রামকে তৃতীয়াতে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? এখানে কোথায় আছে? তৃতীয়ার মানে প্রথম আর এক বচনে আছে, তাহলে তৃতীয়ার এক বচনে নিয়ে যেতে হবে। তাহলে রামে না। আচ্ছা, কর্ম কোথায় আসবে? কর্ম কোথায়? নিয়ম কি আছে? কর্ম প্রথমা বিভক্তিতে। প্রথমা বিভক্তি হবে। তাহলে কর্তৃবাচ্যের বাক্যে কর্ম কোথায় থাকে? দ্বিতীয়াতে থাকে। এখানে দ্বিতীয়াতে আছে, সেখান থেকে কোথায় আসতে হবে? আমাকে প্রথমাতে আসতে হবে। তাহলে গ্রন্থ হচ্ছে পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে প্রথমাতে কি হবে? গ্রন্থঃ। নর শব্দের মতো গ্রন্থঃ। আর ক্রিয়াপদের স্ট্রাকচার কি আছে? ধাতু প্লাস ইয়া, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবারে বলুন আমরা কোনটাকে নেব? আমাদের নটা ক্রিয়াপদ আছে তো। তাহলে ক্রিয়াপদ কাকে দেখে ঠিক হবে? কর্মবাচ্যে কর্মের পুরুষ এবং বচন দেখে। তাহলে প্রথম পাঠ্যতে। পুরুষ,
হ্যাঁ, তাহলে কর্মের পুরুষ বচন কি আছে এখানে? গ্রন্থ। এখানে কর্ম হচ্ছে গ্রন্থ, তার পুরুষ বচন কি আছে? প্রথম পুরুষ এক বচন। তাহলে আমরা ওই জন্য পঠ্যাতে এটাকে নেব। বোঝা যাচ্ছে এবার জিনিসটা কি হচ্ছে? এবারে বোঝা গেল যে কর্মের পুরুষ বচন কিভাবে হবে, সেভাবে মানে কিভাবে ঠিক করব, বুঝেছি কিভাবে দেখবো। আচ্ছা, এবার দ্বিতীয় বাক্যটা দেখুন। দ্বিতীয় বাক্যে কি হবে? রামকে তৃতীয়াতে নিয়ে গেলাম, রামেণা। ত্বাম, ত্বামটাকে কোথায় আনবো? এটা আছে দ্বিতীয়ার এক বচন, ইউষ্মৎ শব্দের দ্বিতীয়ার মানে তুমি, তোমাকে, সেখান থেকে তুমি এখানে আসবো। রাম তোমাকে দেখছে, রামের দ্বারা তোমাকে দেখা হচ্ছে। তাহলে ত্বাম দ্বিতীয়ার এক বচনে আছে, দ্বিতীয়ার এক বচনে আছে। আমি কোথায় আসবো তাহলে? এখান থেকে প্রথমার এক বচনে আসবো। তাহলে প্রথমার এক বচনে কি রূপ হয়? ত্বম। প্রথমার এক বচনে চলে এসেছি। আর ক্রিয়াপদ কি হবে? কাকে দেখে ঠিক হবে? পশ্যতি। পশ্যতি মানে এখানে কি ধাতু? দৃশ ধাতু। ঠিক আছে, কি ধাতু? দৃশ ধাতু। তাহলে দৃশ্য। এবারে কোনটা ইউজ করব আমি? দেখুন এখান থেকে আমাদের কর্ম কি আছে? কর্মের পুরুষ বচন কি আছে? মধ্যম পুরুষ এক বচন। মধ্যম পুরুষ। তাহলে মধ্যম পুরুষ এক বচন, আমি প্রথমবার চলে এসছে মধ্যম পুরুষ এক বচন। তাহলে কোনটা হবে? সে বিয়াসে, পঠ্যাসে। তাহলে দৃশ্যসে, তাই তো? সেটা দৃশ্য সে কেন হচ্ছে? কাকে দেখে চলবে? ক্রিয়াপদ কাকে দেখে চলবে? কর্মকে দেখে। হ্যাঁ স্যার, কর্মের কিন্তু পুরুষ সংবচন পাশ্চাত্যি ছিল। হ্যাঁ, পশ্যতি মানে আমাদের ক্রিয়াপদের স্ট্রাকচার কি আছে? কর্মবাচ্যে ধাতু প্লাস ইয়া। ধাতু। এখানে পশ্যতি হচ্ছে ধাতু, হচ্ছে দৃশ ধাতু। ঠিক আছে, হ্যাঁ, ধাতু হচ্ছে দৃশ ধাতু এখানে। বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তাহলে ওই জন্য ধাতু প্লাস ইয়া, তাহলে দৃশ ইয়া, দৃশ্য। এবারে প্রত্যয় কোনটাকে নেব? মধ্যম পুরুষ এক বচন, সে। তাহলে দৃশ্য সে। আচ্ছা, এবার উত্তম পুরুষটা দেখুন কি হবে তাহলে। আমি ওই জন্য তিনটে বাক্য ওইভাবেই নিয়েছি। রামেনা, মাম কোথায় যাবে? মামটা হচ্ছে এখানে দ্বিতীয়াতে আছে, তাহলে প্রথমাতে আসবে। তাহলে অহম, ক্রিয়াপদটা কি হবে? অহম, অর্থাৎ উত্তম পুরুষ এক বচন। তাহলে উত্তম পুরুষ এক বচন কি হবে? সে বিয়ে। তাহলে দৃশ্যে। তাহলে ক্লিয়ার হয়েছে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আর কোনো সংশয় আছে? নিয়মগুলো নিয়ে কোনো সংশয় আছে কারো? এবারে একটু প্রথম প্রথম নতুন তো, প্র্যাকটিস করলে, কিছু বাক্য অভ্যাস করলে হয়ে যাবে। কারো কোনো সংশয়, কিছু জিজ্ঞাসা? সবাই বুঝতে পেরেছেন কর্তৃবাচ্য, কর্মবাচ্য স্ট্রাকচার কেমন হয়? কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য বাক্যের স্ট্রাকচার কেমন হয়? বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার আমি একটু লেটে জয়েন করেছি। কর্তৃবাচ্যে আত্মনিপদের ব্যবহারটা একটু কনফিউশন আছে স্যার। আচ্ছা, আত্মনেপদের ব্যবহারটা কনফিউশন আছে। দেখুন, আত্মনেপদটা ভাববেন, আত্মনেপদটা প্রথমে কেউ ভাববেন না যে আত্মনেপদটা কর্মবাচ্যে ব্যবহার করা হয়, এরকম না। আত্মনেপদ কি? আত্মনেপদ একটা প্রত্যয়, যেমন তিত সন্তি এরকম একটা প্রত্যয়। তিত সন্তিকে আমরা বলি পরস্মৈপদ প্রত্যয়। সেরকমই আত্মনেপদ প্রত্যয়, যেটা ধাতুরূপ বা ক্রিয়াপদ গঠনের ক্ষেত্রে লাগে। মানে ধাতুরূপ গঠন করা হয় যে প্রত্যয় দিয়ে, সেই প্রত্যয়টা দুই প্রকার, একটা হচ্ছে পরস্মৈপদ, একটা আত্মনেপদ। পরস্মৈপদ যেটা আমরা প্রসিদ্ধ, যেটা আমরা জানি সবাই, তিতা সন্তি শীতস্থ মি বা স্মস বা মি বা মহা, এটা। আত্মনেপদটা আমাদের খুব একটা পরিচিত না বলে আমরা জানি না। আত্মনেপদকে কি তে, যেগুলো লেখা আছে এখানে তে, এতে, অন্তে, এগুলো আত্মনেপদ প্রত্যয়। ঠিক আছে, তো আমাদের যে ধাতু আছে, প্রায় 2000 ধাতু আছে। 2000 ধাতুর মধ্যে এটা ধাতুর বৈশিষ্ট্য,
মানে পৃথিবীতে তো এটা খুব মানে আমাদের যে দৈনন্দিন জীবনে পৃথিবীতে সবার সাথে কি সবার ম্যাচ খায়? প্রত্যেকের সাথে প্রত্যেকের কি মানে মেন্টালি একটা মিলে যাওয়া বা মিল হয় কি মানসিকভাবে? হয় না। হ্যাঁ স্যার। সেরকম ধাতুর ক্ষেত্রেও তাই। কিছু ধাতু আছে তারা কি তাদের সাথে কেবলমাত্র পরস্মৈপাত প্রত্যয়টাই ম্যাচ করে। ওই জন্য তারা পরস্মৈপাত প্রত্যয়কে নিয়েই মানে ওটার সাথে মিলেমিশেই তারা থাকতে পারে। তাই জন্য তারা পরস্মৈপাত প্রত্যয়কে নিয়েই ধাতুরূপ বা ক্রিয়াপদ গঠন করে। এবার কিছু ধাতু আছে তারা পরস্মৈপাত প্রত্যয়কে নিতে পারে না, তাদের সাথে তাদের হচ্ছে মেলে না তাদের সাথে, তারা আত্মনেপদ প্রত্যয়কে নিয়েই ক্রিয়াপদ গঠন করে, তাদেরকে আমরা বলি আত্মনেপদী ধাতু। তাহলে এইভাবে কর্তৃবাচ্যে তাহলে কি হচ্ছে, কর্তৃবাচ্যে ক্রিয়াপদ যখন আমরা ব্যবহার করছি তখন ধাতুটার বৈশিষ্ট্য কি সেটা দেখতে হবে। ধাতুটা কোন প্রত্যয়কে নিয়ে ক্রিয়াপদ গঠন করতে পারে, অর্থাৎ ধাতুটা পরস্মৈপদী নাকি আত্মনেপদী সেটা দেখতে হবে। তাহলে কর্তৃবাচ্যে যখন মানে আমি যখন যে ক্রিয়াটা ব্যবহার করছি সেই ক্রিয়াটাকে বোঝানোর জন্য যে ধাতু আসছে, যে ক্রিয়াপদ ব্যবহার করছি তার যে ধাতু আছে সেই ধাতুটা যদি পরস্মৈপদী হয় তখন তাহলে তি ত সন্তি এগুলো দিয়ে হবে। যেমন গচ্ছতি, গচ্ছতে হয় কি হয় না, গচ্ছতি এটাই হয়। সেরকমই যে ধাতু কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের জন্য যে ধাতু আসছে সেটা যখন আত্মনেপদী ধাতু তখন আত্মনেপদ প্রত্যয়কে দিয়েই ক্রিয়াপদ করতে হবে। যেমন সে বতে, সে বতী হয় না, রামহ দশরথম সে বতী এরকম হবে না, সে বতে এটাই হবে, কেন না সে ধাতু আত্মনেপদী। তাহলে কর্তৃবাচ্যের ক্ষেত্রে কি আত্মনেপদ পরস্মৈপদ দুটোরই ব্যবহার হয়, সেটা ধাতুর বৈশিষ্ট্য নয়, সেটা ধাতু যখন পরস্মৈপদী তখন পরস্মৈপদ প্রত্যয়, ধাতু যখন আত্মনেপদী তখন আত্মনেপদ প্রত্যয়। কর্তৃবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচারটা খুবই সোজা, ধাতু প্লাস প্রত্যয়। প্রত্যয়টা কি হবে, সেটা ধাতু পরস্মৈপদী হলে পরস্মৈপদ প্রত্যয়, প্রত্যয় আত্মনেপদী হলে ধাতু আত্মনেপদী হলে প্রত্যয়টা আত্মনেপদ। এতটুকুই কর্তৃবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার, এতটুকুই। আর কর্মবাচ্যে কি, কর্মবাচ্যে সর্বদাই আত্মনেপদ। কর্মবাচ্যে ধাতুরূপের ক্ষেত্রে পরস্মৈপদ প্রত্যয়ের ব্যবহার হবেই না, সর্বদাই আত্মনেপদ। আর একটা কি ইয়কার যোগ হয়, ধাতুর সাথে একটা ইয়কার যোগ হবে আর আত্মনেপদ প্রত্যয়। তাহলে কর্মবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কি, ওই ধাতু প্লাস ইয়কার প্লাস আত্মনেপদ। হ্যাঁ বোঝা গেছে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এবারে আপনাদের যেটা কাজ হবে একটু তাহলে আত্মনেপদীর যে রূপটা আছে মানে একটা এই শেপ ধাতুর রূপটা সবাই একটু মানে একটু পড়ে ফেলবেন, একটু মাথায় রাখবেন যাতে আমরা বাক্যগুলো করতে পারি। কর্মবাচ্যে যেন যে কোনো বাক্য আমরা করতে পারি। মানে কর্মবাচ্যে আমাদের দেখতে হবে তো কোন পুরুষ কোন বচনে, কর্ম কোন পুরুষ কোন বচনের, সেই অনুযায়ী ক্রিয়াপদের পুরুষ বচন ঠিক করতে হবে। ওই জন্য আমাদের তিনটে পুরুষেরই রূপগুলো জানতে হবে, ধাতুরূপের রূপগুলো জানতে হবে। ওই জন্য শেপ ধাতুর রূপটা প্রত্যেকে দেখে নেবেন, একটু সবাই মনে রাখবেন ওটা। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে কিছু বাক্য দেব, কর্তৃবাচ্যের কিছু বাক্য দেব, সেগুলোকে কর্মবাচ্যে সবাই চেঞ্জ করবেন। ওটা আমাদের হোম টাস্ক হিসেবে দেওয়া হবে, ওটা হোম টাস্ক থাকবে ওটা। আচ্ছা, এবারে দেখুন আমরা যে সেদিন পড়ছিলাম না যে প্রথমা বিভক্তির ব্যবহার কোথায় কোথায় হয়, খেয়াল করে দেখুন। আজকে আশা করি প্রত্যেকে স্পষ্ট হয়েছে। প্রথম নিয়ম কি ছিল, প্রথমা বিভক্তি যে পয়েন্টিং আউট, কোনো কিছু যখন আমরা নির্দেশ করছি উল্লেখ করছি তখন প্রথমা বিভক্তি। আর একটা কথা অ্যাক্টিভ ভয়েস, মানে কর্তৃবাচ্যের বাক্যে কর্তা প্রথমা। আজকে আমরা দেখলাম স্পষ্ট হয়ে গেছে সবার, কর্তৃবাচ্যের বাক্যে কর্তায় প্রথমা হবে। আর একটা প্যাসিভ ভয়েস, মানে কর্মবাচ্যের বাক্যে কর্মে প্রথমা বিভক্তি, এটাও স্পষ্ট হয়ে গেছে। তাহলে প্রথমা বিভক্তির ব্যবহার কোথায় কোথায় হয়, তিনটে জায়গায় বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে একটা উল্লেখ বা কোনো কিছু নির্দেশ যখন করা হচ্ছে মানে পয়েন্টিং আউট, সেক্ষেত্রে প্রথমা। অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্যে কর্তাতে প্রথমা। আর প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্যে কর্মে প্রথমা। তাহলে প্রথমা বিভক্তির ব্যবহার কোথায় কোথায় হয় এই নিয়ে কারো কোনো প্রশ্ন নেই আর?
আজকে আমরা কর্তৃবাচ্যের বাক্য, কর্মবাচ্যের বাক্য দেখলাম। আশা করি সবার স্পষ্ট হয়ে গেছে। তাই তো? কারো কোনো প্রশ্ন নেই তো আর? না স্যার। তাহলে এবারে আপনাদের একটু অভ্যাস করতে হবে। কিছু বাক্য অভ্যাস করলে নিয়মগুলো একেবারে একটা বেশ আস্তে আস্তে সড়গড় হয়ে যাবে নিয়মগুলো। তাহলে কিছু বাক্য আপনাদেরকে দেব, 10টা মতো বাক্য দেব, আপনারা হোম টাস্ক হিসেবে সবাই পাঠিয়ে দেবেন। ঠিক আছে? তাহলে আগামী শুক্রবারের আগে, মানে বৃহস্পতিবার নাগাদ পাঠিয়ে দেবেন। আমি পাঠিয়ে দেবো কালকে আপনাদেরকে। ঠিক ঠিক আছে? আছে, কিছু বাক্য দেব, মানে কর্তৃবাচ্য দেব, সেখান থেকে কর্মবাচ্য করবেন। আর কর্মবাচ্যের কয়েকটা বাক্য দেব, সেগুলোকে কর্তৃবাচ্য করবেন। ঠিক আছে। স্যার কিভাবে পাঠাবো? ওই মানে খাতায় লিখে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবে। গ্রুপে পাঠিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা কথা, মানে গ্রুপে কিন্তু মানে আগে কেউ পাঠাবেন না। মানে আগে পাঠালে সমস্যা কি হবে, মানে বাকি স্যারেরাও তো সব স্টাডি মেটেরিয়াল বা পাঠাবেন সব, মানে একটু মানে আগে পরে হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, মানে আমারও পেতে অসুবিধা হবে। তো ওই জন্য সবাই একেবারে বুধবার ক্লাস হয়ে যাচ্ছে আপনাদের, বুধবারের পরেই পাঠাবেন, মানে বৃহস্পতিবার দিনে পাঠাবেন। বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই দুদিনের মধ্যে কোনো একদিন পাঠাবেন, আগে কেউ পাঠাবেন না। আচ্ছা স্যার। এই বুধবারে যে হলো, ধরুন আজকে যে ক্লাসটা হলো, মানে আগামীকাল বৃহস্পতিবার বলছেন? হ্যাঁ, আজ শুক্রবার আমার শুক্রবার। ক্লাস থাকে, তাহলে আমার সরি, ক্লাসের আগে, মানে লাস্ট ক্লাসের পরে আমার ক্লাসের আগে। শুক্রবারের হ্যাঁ ক্লাসটা আমরা তার আগের দিনে বৃহস্পতিবার পাঠাবো, তাই মানে তো? আপনারা বুধবার আপনাদের আমার আগের ক্লাস বুধবার হচ্ছে, তাহলে হ্যাঁ, বুধবারের সেটা পরে বুধবার পরে। শুক্রবারের আগে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বেশ, তাহলে আজকে এখানেই থাক। এর পরের দিন আমরা দ্বিতীয় বিভক্তির এরকম ব্যবহার মানে বহু জায়গাতে নেই। ওই কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এতটুকুই। শুধুমাত্র আমরা বেশি বেশি করে এক্সাম্পল দেখব। প্রথমা বিভক্তিতে আমাদের এই কর্তৃবাচ্য, কর্মবাচ্য এগুলো শিখতে হয়েছে। যেহেতু মানে প্রথমা বিভক্তির ব্যবহারটা কর্তৃবাচ্যে কর্তাতে হচ্ছে, কর্মবাচ্যে কর্মেতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের আজকে বাচ্য হলো কর্তৃবাচ্য, কর্মবাচ্য। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু বাক্য দেখবো, কিছু একটু একটু কঠিন কঠিন বাক্য দেখবো, আরো কিছু এরকম বাচ্য পরিবর্তনের। তারপরে আমরা দ্বিতীয় বিভক্তির ব্যবহার শিখব। আপনারা কিন্তু একটু শব্দরূপগুলো পড়তে থাকুন, শব্দরূপ ছাড়া কিন্তু কিছু এগোবে না। ঠিক আছে? একটা শব্দরূপের পিডিএফ পাঠাবেন? আচ্ছা, শব্দরূপ কিন্তু একটা আমাদের আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আমাদের একটা অ্যাপ আছে, অষ্টাধ্যায়ী অ্যাপ একটা আছে, ওখানে সমস্ত শব্দরূপই আছে। তাহলে এটা দেবেন স্যার, লিঙ্কটা। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে লিঙ্কটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। এবং ওটা কিভাবে ইউজ করতে হবে ওটা একটু আমি বলে দেবো। মানে আচ্ছা, ঠিক কোথায় গেলে আছে। ধাতুরূপগুলো আমরা পাবো, ওখানে সব ধাতুরূপই আছে। আচ্ছা স্যার। বেশ ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নেই আজকে আর? এর আগের দিনের পিডিএফটাও স্যার পাঠাননি মনে আচ্ছা হচ্ছে। আচ্ছা, আমি তাহলে আজকে যেটা হলো আর ওটা একসাথে করে পাঠিয়ে এর দিচ্ছি, আগের কালকে দিনেরটা, পাঠিয়ে দেবো। হ্যাঁ। হুম স্যার, কালকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। আর হোমওয়ার্ক বেশ, গুলো। হুম। ঠিক আছে, বেশ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি সবাইকে। হ্যাঁ স্যার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।